জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের ঘটনায় কিংবা জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের অবদান কী ছিল এ বিষয়ে জুলকারনাইন সায়ের আলোচিত সাংবাদিক তিনি যে সিরিজ লেখা প্রকাশ করেছেন তার দ্বিতীয় পর্বের বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহ আপনাদের শোনাবো। নিজেরা শুনবেন, অন্যকে শেয়ার করতে বলবেন এবং এগুলো রেখে দিবেন। এটা ইতিহাসের একটা পার্ট, অতএব এই ইতিহাসকে বিকৃত করতে পারবে না, এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আপনারা যারা শুনছেন, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আপনারা আছেন, আপনারা ইতিহাসের অংশ। ৭১ সালের মতো ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না, অতএব নিজে শুনুন, অন্যকে শোনার সুযোগ করে দিন, শেয়ার করে। এর আগে আপনারা প্রথম পর্ব শুনেছেন, এবার পর্ব ২। ৩০ জুলাই সকালে রেজা বনানীতে ফাহিম ও আন্দোলনকারীদের বাসায় পৌঁছায় ছেলেদের পুরান ঢাকার পরবর্তী নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য। সেখানে গিয়ে রেজা বুঝতে পারে জায়গাটি আদালতের খুব কাছেই হয়, নিরাপদ নয়। ছেলেরাও থাকার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট ছিল এবং বিরক্তি প্রকাশ করে। তারা ফাহিম ও আন্দালিবের বাসায় ফিরে যেতে চায়, যা আমার আস্থাভাজন একেবারেই মেনে নিতে চায়নি। তবুও ছেলেরা আন্দালিবকে ফোন করে এবং তিনিও তাদের ফিরে আসতে বলেন। কিন্তু আমার আস্থাভাজন দৃঢ় অবস্থান নেয় যে তিনি ওহিদ আলমকে জিজ্ঞাসা করেন তার নিরাপদ আশ্রয়ের প্রস্তাব এখনো কার্যকর আছে কিনা, এবং তিনি অত্যন্ত উদারভাবে সম্মতি জানান। রেজাকে ওহিদ আলমের তথ্য দেওয়া হয় এবং সে ছেলেদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়, যা ছিল ওহিদ আলমের বাইং হাউসের প্রধান কার্যালয়। ওই ফ্ল্যাটটি খুবই নিরাপদ ছিল এবং এর সুবিধাসমূহ পুরান ঢাকার জায়গাটির চেয়ে অনেক ভালো ছিল। রেজা ছেলেদের ফোনে প্রিমিয়াম ভার্সনের ভিপিএনও ডাউনলোড করে আমাদের আস্থাভাজনদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে। রেজার সঙ্গে বিভিন্ন সময় সমন্বয় করার সময় আমার আস্থাভাজন দুপুর ২টা ১৩ মিনিটে সালমানের পাঠানো একটি মেসেজ পান, যেখানে তিনি জানতে চান পরের দিনের জন্য কী ধরনের কর্মসূচি ঘোষণা করা যায়। ৩টা ২৪ মিনিটে সালমান তাকে আদালতের বাইরে সারা দেশব্যাপী বিক্ষোভ করার বিষয়ে মতামত জানতে চান। তিনি এই ধারণাটি পছন্দ করেন এবং প্রস্তাব দেন যে যেহেতু তখন ক্যাম্পাসগুলো বন্ধ ছিল, ক্যাম্পাসের চারপাশেও বিক্ষোভ আয়োজন করা যেতে পারে। ৪টা ৫৪ মিনিটে সালমান তাকে বলেন হান্নানের সঙ্গে কথা বলে তাদের ফেসবুক পেজ থেকে কর্মসূচি ঘোষণা দিতে, কারণ হান্নান পরের দিনের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণের কথা ভাবছিলেন। তিনি হান্নানের সঙ্গে কথা বলেন এবং তিনি সম্মত হন। ৫টা ৩২ মিনিটে সালমান শিবির নেতা আবু সাদিক কায়েম কর্মসূচির বাংলা বিজ্ঞপ্তিটি তার কাছে পাঠান যাচাই করার জন্য এবং অনুবাদ করতে বলেন। সন্ধ্যার মধ্যেই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ দেখেন, এই যে সমন্বয়করা যে ভিপিএন বা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ বা নিরাপদে মোবাইল ব্যবহার করে মোবাইলে রেকর্ড করে ঘোষণা দেওয়া এবং কর্মসূচিগুলো কোন জায়গায় কি স্লোগান, এগুলো সবকিছু নেপথ্যে শিবির, এটা এস্টাবলিশড হলো। এদিকে হান্নান আমার আস্থাভাজনকে বলেন যে তিনি ছেলেদের জন্য নতুন পোশাক এবং লুঙ্গির ব্যবস্থা করতে পারেন কিনা এবং তাদের মাপ পাঠিয়ে দেন। তিনি তার মিরপুরে বসবাসকারী এক সহকর্মীকে টাকা দিয়ে অনুরোধ করেন পোশাক কিনে মিরপুর ডিওএসএইচ এ পৌঁছে দিতে, কিন্তু তখন কারফিউ শুরু যাওয়ায় সব দোকান বন্ধ ছিল। পরে তার সহকর্মী এক বন্ধুর মাধ্যমে পরিচিত এক দোকানদারকে লুকিয়ে দোকান খুলতে রাজি করান। পরদিন সকালে নির্ধারিত স্থান থেকে ওহিদ আলম ওই পোশাক সংগ্রহ করেন। ৩১ জুলাই দুপুর ১টা ৩১ মিনিটে সালমান আমার আস্থাভাজনকে মেসেজ পাঠিয়ে জানান যে সেদিনের কর্মসূচির প্রতিক্রিয়া অভূতপূর্ব ছিল। এরপর তিনি দেখেন এই যে লুঙ্গি গামছা যা পরে এগুলো কিভাবে, এখন তো বলবেন যে খোটা দেয়, বুঝতে পারছেন তো এর নেপথ্যে কিভাবে শিবির ছিল। এরপর তিনি প্রস্তাব দেন যে পরের দিনের জন্য হালকা কর্মসূচি ঘোষণা করা হোক, যেমন লিফলেট বিতরণ। কিন্তু আমার আস্থাভাজন এতে কঠোরভাবে আপত্তি জানান, কারণ এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং জেনারেশন জেড হিসেবে তাদের আরও সচেতন হওয়া উচিত। তিনি বলেন একটি হালকা কর্মসূচি ঘোষণা করলে আন্দোলনের গতি কমে যাবে, বরং তিনি জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ আয়োজনের প্রস্তাব দেন যাতে গণহত্যার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো যায়। সালমান জানান অন্যরা হালকা কর্মসূচির পক্ষে এবং জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভের একদিন পর করা যেতে পারে, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার আর একদিন পর সপ্তাহান্ত, যা বিক্ষোভের জন্য উপযুক্ত সময় নয়। তিনি সালমানকে বোঝান যে এটি বৃহস্পতিবারই করা উচিত। সালমান বলেন তিনি বাকিদের সঙ্গে আলোচনা করে জানাবেন। তিনি আরও জানান আরও ২জন এসএডি নেতার জন্য বৈষম্য ছাত্র নেতার জন্য নিরাপদ আশ্রয় ব্যবস্থা করা সম্ভব হবে কিনা।
এবং আমার আস্থাভাজন এতে সম্মতি জানান। তো বড় বড় কথা যারা বলেছিলেন যে শিবিরের বাসায় থাকিনি, যে বাসা কে ম্যানেজ করে বুঝছেন। এদিকে কাদেরের আশ্রয়দাতা আমার আস্থাভাজনকে ফোন করে জানান যে নাহিদের গুরু তাকে আন্দোলনের গতি কমিয়ে বিশ্ববিদ্যালয় হল খোলার আন্দোলনের দিকে ঘুরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাহিদের এই গুরুকে, একজন যার নাম মাহফুজ আবদুল্লাহ, এখন তিনি মাহফুজ আলম নামে পরিচিত। তিনি তখন শফিকুল আলমকে ফোন করে মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে খোঁজ নেন। শফিকুল আলম জানান যে তিনি মাহফুজ আবদুল্লাহকে ভালোভাবেই চেনেন এবং দুটি বাংলা দৈনিকে তার চাকরির ব্যবস্থা করেছিলেন, যেখানে তিনি বেশি দিন টিকতে পারেননি। আমার আস্থাভাজনকে তাকে অনুরোধ করেন মাহফুজকে সতর্ক করতে, যাতে তিনি আন্দোলনে বাধা সৃষ্টি না করেন। 3 ঘন্টা পর শফিকুল আলমকে ফোন করে জানান যে মাহফুজকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর তিনি সালমানের সঙ্গে কথা বলেন এবং তাকে কড়া ভাষায় বলেন যে আন্দোলনের গতি কমানো যাবে না। সালমান জানান যে আন্দোলনে অনেক পক্ষ জড়িত, তাই সবাইকে একমত করানো কঠিন, তবে যতদিন বেঁচে আছেন আন্দোলন চলবে। তিনি তার জীবন দিতেও প্রস্তুত এবং তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অতএব মাহফুজ আবদুল্লাহর মাস্টার মাইন্ড খেতাব শেষ। আন্দোলন চালিয়ে গিয়েছিলেন সাদিক কায়েম। আরো অনেকেই, অনেক বড় বড় সমন্বয়ক, আজকে যারা বিশাল বিশাল ভাব, এমনকি উপদেষ্টাদের গুরু, তারাও কিন্তু আন্দোলন এই পর্যায়ে নিয়ে আসতে চাননি। সাদিক কায়েম চেয়েছে। আসল ঘটনা জানুন, অন্যকে জানতে দিন। সালমান তাকে জানান যে তিনি ছাত্রদের 9 দফা দাবি লিখেছেন এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় নিজেই মিডিয়া হাউসে গিয়ে তা পৌঁছে দিয়েছেন। তবে পরের দিনে কর্মসূচি হালকা রাখতে হবে, কারণ ছেলেরা ক্লান্ত এবং একটু বিশ্রাম দরকার। তিনি আমার আস্থাভাজনকে অনুরোধ করেন একটি আকর্ষণীয় শিরোনাম এবং হ্যাশট্যাগ সাজেস্ট করতে। তিনি ফাহিমকে জিজ্ঞেস করেন, ফাহিম বেশ কিছু শিরোনাম পাঠান। যেহেতু ছাত্র হালকা কর্মসূচির পক্ষে ছিলেন, তাই তিনি 9টায় নিহতদের স্মরণে সারা দেশে মোমবাতি প্রজ্বলনের প্রস্তাব দেন, যা শক্তিশালী এবং আবেগপূর্ণ চিত্র তৈরি করবে। সালমান এই ধারণাটি পছন্দ করেন। নানানভাবে আন্দোলনকে হালকা করার চেষ্টা হচ্ছিল, কিন্তু আন্দোলন কন্টিনিউ করেছে শিবির, সাদিক কায়েমরা। স্বাভাবিক, শিবিরকে নিষিদ্ধ করছে, যে শিবির আর কোনো গতি নেই, আর অন্য সবাই তাদের একটা না গতি তো হতো, তাদেরকে তো আর নিষিদ্ধ করেনি। সবাই যদি শিবিরের উপর দায় চাপিয়ে দিত, তাহলে শুধু শিবিরকে ধরতো, তাদেরকে ধরতো না। এজন্য শিবিরের সামনে ডু অর ডাই, এটাই ইতিহাসে ফুটে উঠেছে। তবে রাত 8:56 সালমান জানান যে পরের দিনের কর্মসূচির নাম শহীদদের স্মরণ হবে এবং এতে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। রিমেম্বারিং আওয়ার হিরোস, এরকম একটা, কোনো মোমবাতি প্রজ্বলন নয়। এবং শনিবার মার্চ ফর ক্যাম্পাস কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার দাবি জানানো হয়। আমার আস্থাভাজন কাদেরের আশ্রয়দাতার সঙ্গে কথা বলেন, যিনি এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হন। এরপর তিনি সালমানকে কঠোরভাবে তিরস্কার করেন, কারণ ওই ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক দাবির ফলে আন্দোলন সফল হবে না এবং জনসমর্থন কমে যাবে। মানুষের পক্ষে দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় আন্দোলন ধরে রাখা সম্ভব নয়। শেখ হাসিনা রিগ্রুপ করবে এবং একে একে তাদের সবাই খুঁজে বের করবে। রাত 11:15 সালমান তাকে জুম মিটিংয়ে সব ছাত্রনেতাদের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন এবং তিনি সম্মতি দেন, কিন্তু সেই মিটিং কখনোই হয় নাই। এরপরের পর্ব শুনবেন। কিভাবে বুঝলেন এই পর্বের জিস্ট কি? যে আন্দোলন অনেকেই করতে চায়নি, শেষ পর্যন্ত সফলতার দিকে সাদিক কায়েমরাই টানা হেঁচড়া করে খোঁজাখুঁজি করে নিয়ে এসেছেন।